ভাবুন তো, একটা হাসপাতাল, সেখানে মানুষ যায় জীবন ফিরে পেতে। সেই হাসপাতালের চার দেওয়ালের ভেতরেই যদি ওত পেতে থাকে মৃত্যু, আর সেই মৃত্যু যদি নিছক দুর্ঘটনা না হয়ে হয় একটা সুপরিকল্পিত নৃশংস হত্যাকাণ্ড। আজ আমরা কথা বলবো এমন একটা ঘটনা নিয়ে যা শুধু কলকাতাকে নয়, গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। আরজি করের অভয়াকাণ্ড, 9ই আগস্টের সেই কালো রাত। কিন্তু আজ আমরা শুধু সেই রাতের কথা বলবো না, আজ আমরা সেই মুখোশগুলোকে টেনে ছিঁড়ব যারা সেই রাতের প্রমাণ লোপাট করতে মরিয়া হয়ে উঠেছিল। আপনারা কি জানেন কেন তড়িঘড়ি শ্মশানে দাহ করা হলো অভয়াকে? আপনারা কি জানেন কেন আরজি করের সেই বাথরুমটা রাতারাতি ভেঙে দেওয়া হলো? কার রক্তের দাগ মুছতে এত মরিয়া চেষ্টা? আজ আমরা সমস্ত ফ্যাক্ট, নিউজ রিপোর্ট এবং সিবিআই এর তদন্তের ভিত্তিতে এমন কিছু তথ্য আপনাদের সামনে আনবো যা শুনলে আপনার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। শুরু করা যাক একেবারে শেষ থেকে। একটা মেয়ের মর্মান্তিক মৃত্যু হলো, আর পুলিশের সব থেকে বড় চিন্তা হয়ে দাঁড়ালো কতক্ষণে বডিটা পোড়ানো যাবে। আপনারা হয়তো টিভিতে খবরটা দেখেছেন, কিন্তু এই শ্মশানের পেছনের আসল গল্পটা কি জানেন? সরকার বদলের পর সিবিআই এর স্পেশাল ইনভেস্টিগেশন টিম যখন সোজা পানিহাটি শ্মশানে গিয়ে রেজিস্টার্ড খাতা খুললো, তখন বেরিয়ে এলো এমন কিছু তথ্য যা শুনলে আপনার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। প্রথমেই আসি টাইমিংয়ের কথায়। শ্মশানের কর্মীরা সিবিআইকে স্পষ্ট জানিয়েছে, সচরাচর সন্ধ্যে 7টা বা 8টার পর কোনো পোস্টমর্টম হওয়া বডি শ্মশানে আসে না। কিন্তু অভয়ার বডি এলো রাত 11টায়। সারাদিনের টালবাহানার পর মাঝরাতে কেন এই বডি আনা হলো? অভয়ার পরিবার খুকরে খুকরে কেঁদে বলেছিল যে তারা মেয়ের দেহটা অন্তত কিছুক্ষণ বাড়িতে রাখতে চায়। কিন্তু অভয়ার বাবার অভিযোগ অনুযায়ী তাদের বাড়ির সামনে তখন প্রায় 300 থেকে 400 পুলিশের ব্যারিকেড। কেন? একজন শোকাহত বিধ্বস্ত বাবা মাকে আটকাতে এত পুলিশ কেন লাগবে? বর্ডার পাহারা দেওয়ার মতো ফোর্স কেন একটা সাধারণ বাড়ির সামনে? শ্মশানের ডোম, ভোলাদা গোপন ক্যামেরার সামনে যে স্বীকারোক্তি করে দিয়েছেন তা আপনার রক্ত গরম করে দেবে। তিনি জানিয়েছেন সেদিন শ্মশানে পুলিশের অসম্ভব তাড়াহুড়ো ছিল। শুধু তাই নয়, অভয়ার দেহের আগে আরও 2টো মৃতদেহ সৎকারের জন্য লাইন ছিল, কিন্তু সেই বডিগুলোকে আটকে দিয়ে নিয়ম ভেঙে জাম্পিং করানো হয়। পুলিশ আগে থেকেই হাসপাতাল থেকে শ্মশানে ফোন করে সব কিছু রেডি রাখতে বলেছিল। সেদিন পানিহাটি শ্মশানে কোনো সাধারণ মানুষের জায়গা ছিল না, বসেছিল ভিআইপিদের মেলা। বড় বড় এসইউভি গাড়ি, গিজগিজ করছে পুলিশ। উপস্থিত ছিলেন তৎকালীন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, কাউন্সিলর সোমনাথ দে, যিনি এখন পুরসভার চেয়ারম্যান, এবং সঞ্জীব মুখার্জির মতো নেতারা। ভিড় আর পুলিশের দাপট দেখে শ্মশানের ডোম যখন চলে যাচ্ছিলেন, তখন পুলিশ রীতিমতো দৌড়ে এসে তার হাতে টাকা গুঁজে দেয় কাজটা তাড়াতাড়ি শেষ করে দেওয়ার জন্যে। সব থেকে বড় জালিয়াতিটা কোথায় জানেন? শ্মশানের যে ঘাট, সার্টিফিকেট বা সৎকারের প্রমাণপত্র, সেখানে অভয়ার বাবা মায়ের কোনো সই পর্যন্ত ছিল না। বাবা মায়ের অনুমতি ছাড়াই, তাদের সই ছাড়াই একটা বডি পুড়িয়ে ছাই করে দেওয়া হলো। আর সব থেকে রোমহর্ষক আর অমানবিক দৃশ্যটার কথা শুনে আমার নিজেরও গায়ে কাঁটা দিয়েছে। অভয়ার বাবা প্রকাশ্যে অভিযোগ করেছেন, যখন তার মেয়ের নিথর দেহটা চুল্লির ভেতরে ঢুকে দেওয়া হলো, তখন নাকি তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ ওখানে দাঁড়িয়ে থাকা সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে বলেছিলেন, ওয়েল ডান বয়, ওয়েল ডান বয়। ভাবতে পারছেন, একটা মেয়ের এমন নৃশংস মৃত্যুর পর বডিটা পোড়াতে পেরে এরা উল্লাস করছিল। ওয়েল ডান কিসের জন্য এই সাবাসী? একটা জ্বলন্ত প্রমাণ চিরতরে মুছে দেওয়ার জন্য কি? একটা স্বাভাবিক তদন্তে কি পুলিশ আর নেতারা ডেড বডি পোড়ানোর জন্য এমন উন্মাদ হয়ে ওঠে, নাকি চুল্লির আগুনে অভয়ার দেহের সাথে এমন কিছু প্রমাণ পুড়ে ছাই হয়ে যাচ্ছিল যা বাঁচিয়ে দিচ্ছিল প্রভাবশালীদের বড় কোনো মাথাকে? এই ওয়েল ডান বয় বলার পেছনের আসল রহস্যটা কি বলে আপনার মনে হয়? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার আসুন সেই রক্ষকদের কথায়, যারা সেদিন ভক্ষকদের বাঁচাতে ব্যস্ত ছিল, যাদের কাঁধে দায়িত্ব ছিল অপরাধীকে খুঁজে বের করবার। তারা সেদিন ব্যস্ত ছিল অপরাধীদের দাগ মুছতে। কিন্তু কথায় আছে না, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। রাজ্যে সরকার বদলের পরই খুলতে শুরু করেছে আরজি কর ফাইলস, আর এই ফাইল খুলতেই বেরিয়ে আসছে পুলিশের উর্দিতে লুকিয়ে থাকা একের পর এক রাঘব গোয়াল
ক্রিমিনালদের নাম। আপনারা দেখছেন সিবিআই ইতিমধ্যেই তলব করছে এবং সাসপেন্ড করছে সেই রাতের মাস্টারমাইন্ড পুলিশ কর্তাদের। শহরের তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, এসপি মুরলীধর শর্মা এবং সোফিয়া মল্লিকের মতো হেভিওয়েট অফিসারদের। কেন এদের সাসপেন্ড করা হলো? কারণ কর্তব্যে গাফিলাতি নয়, এদের বিরুদ্ধে সরাসরি প্রমাণ লোপাটের মতো মারাত্মক অভিযোগ রয়েছে। এবার আপনাদের এমন একটা তথ্য দেব যা শুনলে আপনারা চমকে উঠবেন। অভয়ার বাবার করা একটি সরাসরি অভিযোগ। তিনি বলেছেন সেই অভিশপ্ত রাতে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং পুলিশ কর্তাদের মধ্যে নাকি রাত 2টো পর্যন্ত মিনিট টু মিনিট ফোনে যোগাযোগ চলছিল। এমনকি প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজে একটা জনসভায় দাঁড়িয়ে স্বীকার করেছিলেন যে তিনি রাতভর ডিজিপি এবং সিপির সাথে কথা বলে যোগাযোগ রেখেছিলেন। একবার ঠান্ডা মাথায় ভাবুন তো, একটা হাসপাতালে খুন হয়েছে, সেখানে একটা সাধারণ মার্ডার কেস নিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান আর শহরের পুলিশ কমিশনার রাত 2টো পর্যন্ত কি ডিল করছিলেন? কি এমন লুকোনোর ছিল যার জন্য এত ওপরতলা থেকে সরাসরি ক্রাইম সিন কন্ট্রোল করা হচ্ছিল? সব থেকে অমানবিক দৃশ্যটা কি ছিল জানেন? যে সেমিনার রুমের ভেতরে অভয়ার নিথর দেহটা পড়েছিল, তার বাইরে অভয়ার মা বাবা ঘন্টার পর ঘন্টা হাউ হাউ করে কাঁদছিলেন। তাদের একবারের জন্য ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। বলা হয়েছিল ক্রাইম সিন টেম্পার হয়ে যাবে। অথচ সেই একই সেমিনার রুমের ভেতরে তখন কারা ছিলেন? তৎকালীন সিপি বিনীত গোয়েল, এসপি মুরলীধর শর্মা, সোফিয়া মল্লিক এবং ডিএমই পর্যাদার স্বাস্থ্যকর্তারা। বাবা মা ঢুকলে ক্রাইম সিন নষ্ট হবে, আর পুলিশের বড় কর্তা যারা ফরেনসিক এক্সপার্টও নয় তারা ভেতরে ঢুকে কি পিকনিক করছিলেন? এর উত্তর দিয়েছে সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট। সিবিআই যখন 3D ক্যামেরা নিয়ে সেমিনার রুমে স্ক্যান করলো, তখন রিপোর্টে কি বেরোলো জানেন? সেই রুমের ভেতর থেকে প্রায় 2000 ফুটপ্রিন্ট বা পায়ের ছাপ পাওয়া গেছে। 2000 পায়ের ছাপ মানে বুঝতে পারছেন? প্রায় 1000 মানুষ সেই ক্রাইম সিনের ওপর দিয়ে হেঁটে চলে গেছে। এটা কোনো ক্রাইম সিন ছিল নাকি কোনো মেলা প্রাঙ্গণ? একটা সিল করা জায়গায় এত লোক ঢুকলো কিভাবে? পরিষ্কার বোঝা যাচ্ছে প্রমাণ এভাবে নষ্ট করা হয়েছে, যেন একপাল হাতি ওখান দিয়ে হেঁটে গেছে। ব্লাড স্যাম্পেল, ডিএনএ, অপরাধীদের পায়ের ছাপ সবকিছু জুতোর তলায় পিষে মুছে ফেলা হয়েছে। তবে অভয়ার বাবার বলা একটা কথা এখানে খুব তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন আইপিএস আইএএস অফিসাররা এত বোকা নয়, তারা ওপরতলার নির্দেশে হয়তো প্রমাণ লোপাট করেছেন, কিন্তু নিজেদের পিঠ বাঁচানোর জন্যে সমস্ত আসল তথ্য এবং প্রমাণের ব্যাকআপ তাদের কাছে নিশ্চয়ই রয়েছে। আজ যখন সিবিআই এর জেরার মুখে তারা বসছেন, তখন সেই লুকোনো সত্যিগুলোই একের পর এক কিন্তু বেরিয়ে আসছে। আমাদের প্রশ্ন আপনার কাছে, আপনাদের কি মনে হয় এই ঊর্ধ্বধারী পুলিশ কর্তারা কি নিজেদের ইচ্ছে এই প্রমাণ লোপাট করেছিলেন, নাকি তারা শুধু ওপরতলার কোনো পলিটিক্যাল বসের নির্দেশে কাজ করা হাতের পুতুল ছিলেন? আসল মাস্টারমাইন্ড কে? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এবারের বিষয়টা একটু মন দিয়ে শুনবেন, কারণ এতক্ষণ আমরা শুধু পলিটিক্স আর পুলিশের কথা বলেছি, কিন্তু এবার আমরা এমন একটা দরজার কড়া নাড়তে চলেছি যা খুললে বাংলার রাজনৈতিক মহলে আক্ষরিক অর্থেই কিন্তু ভূমিকম্প হয়ে যাবে। অভয়ার মা বাবা টিভি ক্যামেরার সামনে বসে এমন একটা বোমা ফাটিয়েছেন যে নামটা শোনার পর অনেক বড় বড় নেতার রাতের কিন্তু ঘুম উড়ে গেছে। নামটা হলো আবেশ ব্যানার্জি। কে এই আবেশ ব্যানার্জি? তিনি হলেন কার্তিক ব্যানার্জির ছেলে। আর এই কার্তিক ব্যানার্জিকে চেনেন তো? সিবিআই কিছুদিন আগেই একটা দুর্নীতি মামলার রিপোর্টে স্পষ্ট জানিয়েছেন যে কোটি কোটি টাকার বেআইনি আর্থিক লেনদেন এই কার্তিক ব্যানার্জির সৌজন্যেই হতো। আর সেই প্রভাবশালী পরিবারের ছেলে আবেশ ব্যানার্জি। অভয়ার বাবার দাবি অনুযায়ী সেই আবেশ ব্যানার্জি 9ই আগস্ট রাতে আরজিকর হাসপাতালে উপস্থিত ছিল। সেখানে নাকি রীতিমতো একটা পার্টি চলছিল। অভয়ার বাবা শেখর রঞ্জন দেবনাথ প্রকাশ্যে অভিযোগ করেছেন যে এই খুনের সাথে আবেশ ব্যানার্জি নাকি সরাসরি যুক্ত। মেয়েটিকে শুধু খুন করা হয়নি, তার বাবার কথায় ওকে গণপিটুনির মতো করে মারাও হয়েছে। কোনো অস্ত্র ব্যবহার করা হয়নি। হাসপাতালের ভেতরের দেওয়ালের সঙ্গে মাথা ঠুকে ঠুকে তার মেয়েকে নাকি মারা হয়েছে। তার সন্দেহ ধর্ষণের থিওরিটা হয়তো হতে পারে সাজানো হয়েছে আসল ঘটনা ধামাচাপা দেওয়ার জন্যে। আর এই বিভৎস খুনের পর আবেশ ব্যানার্জির জামায় ছিটকে লেগেছিল অভয়ার তাজা রক্ত। জামায় রক্তের দাগ লাগার পর আবেশ কি করছিল? অভয়ার বাবার কাছে খবর রয়েছে সেই রক্ত ধুয়ে ফেলার জন্যে আবেশ হাসপাতালেরই একটি বাথরুমে ঢুকে নাকি স্নান করে। মনে পড়ে যাচ্ছে কিছু? একটু ফ্ল্যাশব্যাক করুন। ঘটনার ঠিক কয়েকদিনের মাথায় যখন তদন্ত সবে শুরু হয়েছে, তখন আরজিকরের সেমিনার রুমের পাশের একটি বাথরুম আর তার দেওয়াল কিন্তু তড়িঘড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। নাম দেওয়া হয়েছিল রেনোভেশন বা সংস্কার। একটা জলজ্জান্ত ক্রাইম সিনের পাশে রাতারাতি কিসের রেনোভেশন? আজ জলে
জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে না তো বিষয়টা? এই রেনোভেশনের আসল উদ্দেশ্য কি সেই বাথরুমটাকে ধুলোয় মিশিয়ে দেওয়া ছিল? কারণ আবেশ ব্যানার্জি যদি ওখানে স্নান করে থাকে, ফরেনসিক এক্সপার্টরা সেখানে রক্তের দাগ, স্কিন সেল বা ডিএনএ স্যাম্পেল ঠিকই খুঁজে পেত। সেই অকাট্য প্রমাণ যাতে সিবিআই এর হাতে না পৌঁছয় তার জন্যই কি বুলডোজার চালানো হয়েছিল প্রমাণের ওপর? শুধু তাই নয়, অভয়ার বাবা আরও একটি মারাত্মক পয়েন্ট তুলেছেন, লাস্ট সিন থিওরি। শেষ মুহূর্তে যে 4 জন ডাক্তার অভয়ার সাথে খাওয়া দাওয়া করেছিল তারা নাকি সবটা জানে, কিন্তু তাদের কাউকে অ্যারেস্ট করা হয়নি। হাসপাতালের নার্সরা প্রথমে আবেশকে ওই রাতেই আইডেন্টিফাই করেছিল, কিন্তু পরে হঠাৎ করেই তাদের বয়ান বদলে যায়। তারা নাকি চিনতে পারছে না। কেন? কিসের ভয় দেখানো হয়েছিল তাদের? এবার আপনারাই বলুন, একটা সামান্য সঞ্জয় রায়ের মতো সিভিক ভলেন্টিয়ারের জন্য কি এত বড় লেভেলের প্ল্যানিং হতে পারে? বাথরুম ভাঙা, নার্সদের বয়ান বদলানো, আইপিএস অফিসারদের রাত জাগা ডিউটি, এগুলো কি প্রমাণ করে না যে শিকারী আসলে জেলের বাইরে বসে সেমিনার রুমের ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে মুচকি হাসছে? আপনাদের কি মনে হয় ওই প্রভাবশালী থিওরিটা কি অভয়াকাণ্ডের আসল সত্যি? কমেন্ট করে মতামত অবশ্যই জানাবেন। রাস্তার লড়াই, শ্মশানের ধোঁয়া আর প্রমাণ লোপাটের নোংরা রাজনীতির পর এবার আসুন আইনের গোলক ধাঁধায়, যেখানে প্রতিটা পদক্ষেপ চলছে এক অদ্ভুত সাপ লুডোর খেলা। আপনারা হয়তো ভাবছেন সিবিআই তদন্ত করছে, এবার তো ন্যায় বিচার পাবই, কিন্তু আইনের অলিন্দে আসলে কি চলছে জানেন কি? কলকাতা হাইকোর্টে এই মামলার বেঞ্চ বদল করা হয়েছে। চিফ জাস্টিসের নির্দেশে মামলাটি এখন জাস্টিস শম্পা সরকার এবং জাস্টিস তীর্থঙ্কর ঘোষের নতুন ডিভিশন বেঞ্চে পাঠানো হয়েছে। কেন? কারণ অভয়ার পরিবার কোনোভাবেই হাল ছাড়তে রাজি নয়। তারা হাইকোর্টে নতুন করে একটি পিটিশন বা আবেদন দাখিল করেছে। একবার ভাবুন তো, যে বাবা মা তাদের তরতাজা মেয়েটাকে হারিয়েছে, তাদের আদালতের দরজায় ঘুরতে হচ্ছে শুধু একটু আর্জি নিয়ে। আমাদের মেয়ে যেখানে খুন হয়েছে সেই আরজি করের ক্রাইম সিনটা অন্তত আমাদের নিজের চোখে দেখতে দেওয়া হোক। আর সিবিআইকে অনুরোধ করতে হচ্ছে দয়া করে তদন্তের গতি বাড়ান। কিন্তু সিবিআই এর ফোকাস এখন কোথায়? নিউজে সে রিপোর্ট অনুযায়ী সিবিআই এর এই মামলায় একমাত্র গ্রেপ্তার হওয়া অভিযুক্ত সঞ্জয় রায়ের ফাঁসি বা ক্যাপিটাল পানিশমেন্টের আবেদন করছে। সঞ্জয় রায়, যাকে ইতিমধ্যেই যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, তার মৃত্যুদণ্ড চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু এখানেই গল্পে আসছে সব থেকে বড় টুইস্ট। একদিকে সিবিআই যখন ফাঁসির দড়ি পাকাচ্ছে, অন্যদিকে এই সঞ্জয় রায়ই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তার সাজা কমানোর আবেদন নিয়ে, এবং সে রীতিমতো দাবি করছে আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হচ্ছে। এবার একটু চোখ কান খোলা রেখে পলিটিক্স সরিয়ে লজিক দিয়ে ভাবুন তো বন্ধুরা, সঞ্জয় রায় কে? একজন সামান্য সিভিক ভলেন্টিয়ার, যার না আছে কোনো রাজনৈতিক ক্ষমতা, না আছে কোনো কোটি টাকার ব্যাংক ব্যালেন্স। সে যদি একা এই জঘন্য কাজটা করে থাকে, তাহলে তাকে বাঁচানোর জন্য গোটা রাজ্যের পুলিশ প্রশাসন ময়দানে নেমে পড়বে। একটা সামান্য সিভিক ভলেন্টিয়ারকে আড়াল করতে তৎকালীন মুখ্যমন্ত্রী রাত 2টো পর্যন্ত পুলিশ কমিশনারের সাথে ফোনে মিটিং করবেন। তাকে বাঁচাতে পানিহাটি শ্মশানে মাঝরাতে ভিআইপি নেতা আর বিধায়কদের লাইন লেগে যাবে। একটা সিভিক ভলেন্টিয়ারের জন্য 300 থেকে 400 পুলিশ দিয়ে ব্যারিকেড তৈরি করা হবে। আর প্রমাণ লোপাট করবার জন্য আস্ত একটা বাথরুম বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে। একটা চুনোপুটির জন্য এত বড় সিস্টেম কি কখনো এতটা রিস্ক নেয়? কখনোই নেয় না। এর মানে কি দাঁড়াচ্ছে বলুন তো? সঞ্জয় রায় হয়তো এই জঘন্য অপরাধের একটা অংশ ছিল, হয়তো সে ওই ঘরেই উপস্থিত ছিল, কিন্তু সে কি একা ছিল? কখনোই না। সঞ্জয় রায় আসলে একটা নিখুঁত বলির পাঁঠা বা স্কেপগোট। তাকে সামনে দাঁড় করিয়ে দিয়ে আসল মাথাগুলো, সেই প্রভাবশালী লোকেরা, সেই আবেশ ব্যানার্জির মতো নামগুলো পেছনের দরজা দিয়ে কিন্তু বেরিয়ে গেছে। প্রভাবশালীদের প্ল্যানটা খুব সোজা, সঞ্জয় রায়ের ফাঁসি হয়ে যাক, আর একটা লোক মরলেই তো কেস ক্লোজড। জাস্টিস ফর অভয়ার ফাইল চিরকালের জন্য তখন বন্ধ হয়ে যাবে। কিন্তু সঞ্জয় রায় যদি মুখ খোলে, সে যদি বলে দেয় সেদিন রাতে ওই সেমিনার রুমে আসল প্রভাবশালী কারা ছিল, সেই ভয়েই কি তড়িঘড়ি সবকিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা? আসল অপরাধী কি এভাবেই আইনের চোখে ধুলো দিয়ে আড়ালে বসে হাসছে? আজ আমরা বোকার মতো একটা সিভিক ভলেন্টিয়ারের ফাঁসি দেখেই ভাববো ন্যায় বিচার পেয়ে গেলাম। আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আজকের এই দীর্ঘ বিশ্লেষণ থেকে একটা জিনিস অন্তত জলের মতো পরিষ্কার, অভয়াকাণ্ড কোনো সাধারণ অপরাধ বা নিছক একটা দুর্ঘটনা নয়। এটা ক্ষমতার চরম দম্ভ, গোটা সিস্টেমের পচন, আর একটা নারকীয় রাজনৈতিক ষড়যন্ত্রের সব থেকে নগ্ন রূপ। একবার ভাবুন তো, একজন বাবা, একজন সাধারণ মানুষ, তিনি যখন টিভির পর্দায় ক্যামেরার সামনে বুক ফুলিয়ে দাঁড়িয়ে বলেন, আমার মেয়েকে কারা মেরেছে আমি জানি, আবেশ ব্যানার্জির জামায় আমার মেয়ের রক্তের দাগ ছিল, তখন বুঝতে হবে একজন বাবার পিঠ কতটা দেওয়ালে ঠেকে গেছে, কতটা হারানোর যন্ত্রণা বুকের ভেতর চেপে
চেপে রেখে সমস্ত ভয় ডর ভুলে একজন বাবা এত বড় প্রভাবশালীর দিকে অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রীর দিকে সরাসরি আঙুল তুলতে পারেন? সিবিআই তদন্ত করছে, নতুন করে সিট কাজ করছে, হয়তো একদিন সত্যিটা সামনে আসবে, কিন্তু সবথেকে বড় প্রশ্নটা হলো কবে আর কতদিন অপেক্ষা করতে হবে? বিচার কি আদৌ পাওয়া যাবে, নাকি সঞ্জয় রায়ের মতো কোনো এক বলির পাঁঠাকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে আসল মাস্টার মাইন্ডরা চিরকাল ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবে? দর্শক, বিচারের এই দীর্ঘ প্রক্রিয়ায় আমাদের কিন্তু ক্লান্ত হয়ে গেলে চলবে না। স্মৃতি থেকে এই ঘটনা কিছুতেই কিন্তু মুছতে দেওয়া যাবে না। আমরা যদি আজ চুপ করে থাকি, যদি ভাবি আমার তো কিছুই হয়নি, আমার পরিবারের সাথে তো এমন ঘটেনি, তাহলে মনে রাখবেন কাল এই ঘটনা আমার বা আপনার বাড়ির কারোর সাথেও কিন্তু হতে পারে। আর তখন এই একই নির্লজ্জ সিস্টেম, এই একই পুলিশ প্রশাসন হয়তো একইভাবে 300 পুলিশের ব্যারিকেড দিয়ে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে আপনারই চোখের সামনে আপনার প্রিয়জনের সমস্ত প্রমাণ চুল্লির আগুনে লোপাট করে দেবে। আপনি কাঁদবেন, চিৎকার করবেন, কিন্তু কিছুই করতে পারবেন না। তাই লড়াইটা শুধু অভয়ার পরিবারের নয়, লড়াইটা আমাদের সবার। এই দুর্নীতিগ্রস্ত সিস্টেমের বিরুদ্ধে, প্রভাবশালীদের কালো হাতের বিরুদ্ধে। ভিডিওটা যদি সত্যি আপনাদের চোখ খুলে থাকে, যদি মনে হয় এই লুকিয়ে রাখা ফ্যাক্টগুলো, শ্মশানের ধোঁয়া থেকে ভাঙা বাথরুমের এই লুকিয়ে রাখা সত্যিগুলো বাংলার এমনকি দেশের প্রতিটি মানুষের জানা উচিত, তাহলে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করুন। এই ভিডিও পৌঁছানো উচিত ঠিক ততদূর যতদূর ওই প্রভাবশালীদের নোংরা হাত পৌঁছেছিল। এই আওয়াজটা পৌঁছানো উচিত ক্ষমতার এই অন্ধ অলিন্দে। নিচে কমেন্ট করে জানান আপনাদের কি মনে হয়, আসল খুনিরা কি এবারেও জেলের বাইরে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে? আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, কারণ সত্যের এই লড়াইয়ে আমরা হার মানব না, আর কাউকে হার মানতেও দেব না। যতদিন না শেষ অপরাধী কাঠগড়ায় দাঁড়াচ্ছে, আমাদের এই আওয়াজ থামবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সজাগ থাকবেন, প্রতিবাদ জারি রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জাস্টিস ফর অভয়া অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন।